নিউ টাউনের অভিজাত এলাকা, তার ঠিক পাশ থেকে সাপুইপাড়া এবং দমদমের পুরনো কলোনি। কাকদ্বীপের মৎস্যজীবী বস্তি থেকে মেদিনীপুর পর্যন্ত রাতারাতি উধাও হয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু কেন, আর কোথায় বা যাচ্ছেন তারা? তাদের পরিচয় কি? আর এই দেশ, আমাদের ভারতবর্ষ, তাদের ঠিক কোন চোখে দেখে? আজ বিগ স্টোরিতে বিগ এক্সপোজে, বিগ এক্সক্লুসিভ। কলকাতা থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বাংলাদেশি কলোনি, বাংলাদেশি বস্তি। এই যেমন ধরুন নিউ টাউন, যেখানে 1 ইঞ্চি জমি কিনতে যান সোনার দামে বিকুচ্ছে। সেই নিউ টাউনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে কিছু বস্তি। কিন্তু গত 15 বছর ধরে এখানে লোকজন এভাবেই থাকছে। বিগত 15 থেকে 20 দিন ধরে সেই বস্তি এলাকা এখন পুরোপুরি ফাঁকা। সিটি সেন্টার 2 এর কাছে যান, 8 ঘড়া বস্তি রয়েছে, কিংবা ইকো পার্কের 6 নম্বর গেটের সংলগ্ন বস্তি বা মাঠপাড়া বস্তি, সব মিলিয়ে হাজারের ওপর ঝুপড়ি ঘর। এই সব বস্তি মিলিয়ে এই হাজারো ঘরের দরজা আজ কেন হঠাৎ বন্ধ হয়ে গেল? কেন সেই দরজায় আজ তালা ঝুলছে? আমাদের আজকের বিগ স্টোরিতে এটাই প্রশ্ন। নিউ টাউন ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন বস্তি। ম্যাপে দেখুন ঠিক কোথায়। নিউ টাউন ইকো পার্ক সবাই গেছেন, সবাই জানেন কোথায়, কলকাতায়। 6 নম্বর গেট সংলগ্ন একটি বস্তি আছে। সেই বস্তি এলাকায় কাজ বা কাজের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেই, কিন্তু বাংলাদেশ থেকেও বহু মানুষ এসে এখানে বসবাস করতেন। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই অনেকেই রাতারাতি চলে গিয়েছেন। দেখুন সেই ছবিগুলো আমাদের রিপোর্টাররা গিয়ে সরজমিনে তদন্ত করে তুলে এনেছে। স্থানীয়রা বলছেন এই মানুষগুলো 15-20 দিন ধরে এলাকা ছাড়ছে। নিউ টাউনে চলল নীরব প্রস্থান, কিন্তু দমদমে চলল রাতের অন্ধকারে পালাবার খেলা। 70টি ঘরের একটি কলোনি, রাতারাতি 10টি ঘরের বাসিন্দার শটান এলাকা ছেড়ে পালিয়েছেন। কোনো এক সম্প্রদায় নয়, সব সম্প্রদায়ের মানুষই ঘর ছেড়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। প্রশ্ন, এসআইআর এর একটি ঘোষণা কিভাবে এমন ব্যাপক আতঙ্ক তৈরি করলো যে মানুষ নিজের মাথা গোঁজার ঠাঁই ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটছে? দমদম সাপুইপাড়া ঠিক একই ছবি ধরা পড়ছে। ঘর ছেড়ে চলে যাওয়াদের মধ্যে পুরুষরা দিনমজুরের কাজ করতেন, মহিলারা করতেন পরিচারিকার কাজ। প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডল দাবি করছেন এদের প্রায় সকলেই নাকি বর্ডার এলাকা বা বাংলাদেশ থেকে এসেছেন। এলেন কিভাবে? পরিচয়পত্র নেই, পাসপোর্ট নেই, বৈধ কাগজপত্র ছাড়াই তারা বর্ডার পার হয়েছিলেন। মাত্র 3000 টাকা দিলেই চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে আসা যায়। এই ভয়ঙ্কর সত্যিটা ক্যালকাটা নিউজের বিগ স্টোরির অন্তর তদন্তে সেখানকার এক বাংলাদেশি মহিলা, যার নাম নাদিয়া, তিনিই বলে ফেললেন। তিনি বলছেন শুধু মেমোরিয়াম এবং পরিবারের 2 সদস্যকে নিয়ে মাত্র 3000 টাকা দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে ভারতে এসেছিলেন। 3000 টাকায় বাংলাদেশ থেকে ভারত তিনি আসতে পেরেছিলেন। সবাই অন্য দিকে দেখেছিল যখন তিনি বর্ডার টপকাচ্ছেন। শুনুন এক্সক্লুসিভ অবৈধ বাংলাদেশি নাদিয়ার বক্তব্য। বাংলাদেশের কোন জেলায় আপনারা থাকতেন? কোন জেলায় বসবাস? সাতক্ষীরা জেলা। আচ্ছা, 8 বছর আগে যখন এলেন কিভাবে আসলেন? আপনার কাছে পাসপোর্ট ছিল? না, আমরা সুরাইতে এলাম দালাল ধরে। এখনো কোনো কাগজপত্র নেই? না, আমাদের কোনো কাগজপত্র নেই। তোমার ব্যাপারে নির্ভর আমরা আইসি দুটো পেটের জ্বালা, পেটে দুটো দিও বলি কাজ কাম করি খাই। এখনো পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র নেই, কিন্তু সাতক্ষীরা থেকে তিনি ভারতে এলেন মাত্র 3000 টাকা দিয়ে। 3000 টাকায় বর্ডার টপকানো যায়। যে পরিবারগুলো রয়ে গেছে তাদের কথায় উঠে আসছে আরও মারাত্মক অসঙ্গতি। 8 ঘড়া বস্তির এক মহিলা প্রথমে দাবি করছেন তিনি ভোট দেন, কিন্তু এরপর যখন আমাদের সাংবাদিক একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন তখন তিনি স্বীকার করলেন তার ভোটার কার্ড নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই মানুষগুলো প্রথমে বলছেন তাদের বাড়ি নদিয়াতে, কিন্তু নদিয়ার কোথায় বাড়ি সেই প্রশ্ন যে মুহূর্তে ক্যালকাটা নিউজ দ্য বিগ স্টোরির রিপোর্টার করছেন সেই প্রশ্নের উত্তর তারা আর দিতে পারছেন না। মনে হচ্ছে যেন একটা সাজানো শেখানো বুলি তারা বারবার আওড়ে যাচ্ছেন।
এই অবৈধ অনুপ্রবেশকারী রাটঘরার বস্তির অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে আমাদের সহকর্মীরা কথা বলেছেন। দেখুন তাদের প্রতিক্রিয়া, দেখুন। জামাখালি তো আমরা চলে যাবো, ওখানে আমাদের ভোটার, তো এখানে থেকে আমরা কি করবো? বাংলাদেশি আসে সব চলে গেছে, লাগে না বাংলাদেশের কাগজ দেওয়া সব চলে গেছে, ছেড়ে দিলে কাগজ লাগে না। কাগজ ছাড়াই বর্ডার পার হয়ে যায়? হ্যাঁ, কিভাবে কাগজ ছাড়া বর্ডার পার হওয়া যায়? মানে এখান থেকে বিএসএফ কাগজ ছেড়ে দিয়েছে, ওরা চলে গেছে। হামাখালির কোন জায়গায় থাকেন? সন্দেশখালির কোন জায়গায় থাকেন? পাড়ার নাম কি? আর ভোটার কার্ড আছে? হ্যাঁ, আগের বার ওখানে কে দাঁড়িয়েছিল? কাকে ভোট দিয়েছিল? এলাকাকে ভোট দিয়েছি। কাকে? আমাদের ভোটার কার্ড নেই। ভোটার কার্ড নেই? কেন ভোটার কার্ড নেই কেন? আমি এখনো মাঠে ভোট দিইনি। ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কিন্তু এরা নাকি ভারতীয়, ভারতে বসবাস করছে, খোদ কলকাতায় নিউ টাউনে বসবাস করছে। যে নিউ টাউনে আমি আপনি বাড়ি কিনতে গেলে 10 বার ভাববো, কারণ জমির দর প্রায় সোনার দরের কাছাকাছি। সেই নিউ টাউনে এরকম একাধিক অবৈধ বাংলাদেশিরা রয়েছে এবং আমাদের অন্তর্তদন্তে সেটা স্পষ্টভাবে সামনেও এসছে। এসআইআর আতঙ্কর পর শুধু যে অবৈধ বাসিন্দারা পালাচ্ছে এমন নয়, এই আতঙ্কের প্রভাব কিন্তু স্থানীয়দের রোজগারেও পড়ছে। এখানকার যারা বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা বলছেন এই বাংলাদেশিরা নাকি আসছে এবং তাদের, অর্থাৎ এখানকার ভারতীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, তাদের কাজে থাবা বসাচ্ছে। তাহলে কি এই এসআইআর এর প্রভাব এক শ্রেণীর মানুষ স্বস্তি পেলেন? মানে এই এসআইআর ঘোষণা হওয়ার পর বাংলাদেশিরা বেরিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, সেই কারণে কি এক শ্রেণীর ভারতীয়রা, সংখ্যালঘুরাই স্বস্তি পাচ্ছেন? দেখুন সেখানকার স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য, দেখুন। এই দেশে যারা বসবাসকারী, তোমাদের কি কাজ কমে যেত? হ্যাঁ, ওদের জন্য আমাদের কাজ কমে যেত, কারণ ওরা আমাদের দেশে এসে তো আমাদের কাজ ওরা দখল করে নিয়েছে। আচ্ছা, অবশ্যই কমে যেত আমাদের। বাংলাদেশিরা আমাদের দেশ থেকে চলে যায়, ওরা তো এখানে থাকতো, তাহলে তোমাদের কাজগুলো ওরা নিয়ে নিত, কম পয়সায় কাজ করতো। অবশ্যই অবশ্যই ওরা কম পয়সায় কাজ করে, ওদের জন্য আমাদের পারিশ্রমিক কমে যায়, আমাদের কাজ হচ্ছে না। নিউ টাউনের ছবি দেখালাম আপনাদের, শুনলেন তো কিভাবে 3000 টাকা দিয়ে কোনো কাগজ ছাড়া বর্ডার পেরিয়ে সোজা কলকাতায়। আরও আছে, এবার চলুন রাজারহাটের দিকে যাই। রাজারহাটের সালুয়া পূর্বপাড়া বস্তি, প্রায় 5 ঘর বাংলাদেশি থাকতেন। এসআইআর ঘোষণার পর তারাও রাতের অন্ধকারে উধাও, ভ্যানিশ। স্থানীয়রা সেই ঘর দেখতে নিয়ে গেলেন, আমাদের দেখালেন, দেখতে পেলাম ঘর খালি, পড়ে রয়েছে শুধু একটা তক্তপোষ। এই শূন্যতা শুধু নিউ টাউন বা রাজারহাটে নেই, সর্বত্র। জানা যাচ্ছে দমদমের পলাতক বাসিন্দারাও মূলত দিনমজুর বা পরিচারিকার কাজ করতেন। একদিকে যারা চোরাপথে এলেন তাদের ভয়, অন্যদিকে বছরের পর বছর ধরে বসবাস করা মৎস্যজীবী পরিবার, তারাও আতঙ্কে রয়েছেন এবং সেই আতঙ্কের নাম এসআইআর। যেমন কাকদ্বীপ, চলুন কাকদ্বীপে নিয়ে যাই আপনাদের। কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের বহু বাংলাদেশি শরণার্থীর বসবাস রয়েছে। তারা এসেছিলেন ধর্মীয় উৎপীড়নের কারণে। কাকদ্বীপেই স্থায়ীভাবে থাকতেন। কারো নাম ভোটার তালিকায় আছে, আবার কারোর নাম নেই। এখন প্রশ্ন, তাদের নাগরিকত্ব কি আদৌ থাকবে? এই প্রশ্ন এখন ঝুলছে কালনাগিনী নদীর পাড়ে। কাকদ্বীপ বিধানসভার এই অঞ্চলের মানুষ, যারা মূলত মৎস্যজীবী, তারা এসআইআর শুরু হওয়ার পর থেকেই রীতিমতো আতঙ্কিত। অনেকেই দেশভাগের সময় বা তারও আগে পূর্ব বাংলা থেকে এদেশে এসেছিলেন। তাদের মধ্যে চাপা দুশ্চিন্তা দেখা দিয়েছে যে এই পরিস্থিতিতে তাদের নাগরিকত্ব আদৌ বজায় থাকবে কি থাকবে না। সেখানকার মানুষ রীতিমতো আতঙ্কে রয়েছেন। আমাদের সহকর্মীরা, আমাদের প্রতিনিধিরা যখন তাদের বক্তব্য আনতে যান, সেই আতঙ্ক তাদের চোখে মুখে স্পষ্ট। দেখুন। খুব আতঙ্কে আছি, কারণ আমরা তো জানি না ঠিকমতো এসআইআর ব্যাপারে কিছু বুঝতে পারছি না। কারণ সবাই বলছে যাদের আছে কী সব ডকুমেন্টস লাগছে ওগুলো দিয়েও নাকি পার করে দিচ্ছে, আবার বলছে অনেক কিছু বলছে ডকুমেন্টস থাকলে 2002 লিস্টে নাম থাকলে তাও রেখে দিচ্ছে, বাট ওগুলো নিয়ে কিছু বুঝতে পারছি না বলে এখন আতঙ্কের আর কি। ওই আসেনি সে আসেনি, এগুলো এখন বাবার চিন্তা টিন্তা করতে আসে। তখন বাবা ঠাকুরের আশীর্বাদে এখানে ভালো আসি বলতে, এবার কিনে যদি তারা দেয় এখানে হের ভয়। এসআইআর এর প্রভাব শুধু যে বস্তি বা কলোনিতে পড়েছে এমনটা নয়, একেবারে আমার আপনার রান্নাঘর পর্যন্ত এর প্রভাব পৌঁছে গিয়েছে। এই তো বারাসাত থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন,
বনগাঁ ও হাসনাবাদ শাখার সেই অসংখ্য মহিলা হঠাৎই কাজে আসা বন্ধ করে দিয়েছে। কারণ সেই এসআইআর। কে জানে তাদের কাছে বৈধ কাগজপত্র আদৌ আছে কি নেই, কিন্তু তারা যে আর পরিচারিকার কাজে আসছেন না সেটা বুঝতে পারছি। এবং সেই বক্তব্যও আমরা পাচ্ছি, সেই বক্তব্য যেগুলো আমরা পেয়েছি আম জনতা হঠাৎ করে যাদের বাড়ির পরিচারিকারা কাজে আসা বন্ধ করে দিয়েছেন। শুনুন তাদের বক্তব্য, শুনুন। কোনো কোনো বাড়িতে পরিচারিকারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে। তারা মনে করছে যে 2002 সালে খুঁজে যদি ভোটার তালিকায় নাম না পাওয়া যায়, এটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তো কাজের মাসিরা আসতো, তাদের এক অংশ রয়েছে আর বাদবাকি অংশ চলে গেছে। আমাদের কদম্বগাছি 50% ফাঁকা হয়ে গেছে। আমার যেটা ধারণা এই এসআইআর ফাঁকা দেখতে পাচ্ছি, লোকজন খুব কম। হ্যাঁ, আগের স্টেশনে নেমে এইদিকে মহিলারা এসে ফ্ল্যাটে ঢুকে যেত, পালিয়েও যেতে পারে অনেকেই। এসআর ভাই যদি পালিয়ে যায়, যাবে কোথায়? পালিয়ে বর্ডার ক্রস করতে পারবে না। তাহলে আমাদের এখন কাজের লোকের উপায় কি হবে? এখানে অনেক কাজের লোক যারা বাড়িতে বাড়িতে কাজকর্ম করে, তারা আতঙ্কই ভুগছে, আসছে না। তারা নতুন কাগজপত্র কি বৈধ আছে তাদের নেই, সেটাও আমরা জানি না। আমাদের কিন্তু আপনি কি করে বুঝবেন এই পরিচারিকারা তারাও কি সেই 3000 টাকা দিয়ে পালিয়ে এসেছিলেন? আবার আপনাদের সেই দুটো বক্তব্য শোনাবো। প্রথম সেই নাদিয়ার বক্তব্য, যিনি বলছেন যে তিনি অবৈধভাবে এসেছিলেন, 3000 টাকা দিয়ে বর্ডার পার করেছিলেন। এবং তারপর শোনাবো সেই ভদ্রমহিলার বক্তব্য, নিউ টাউনের সেই বস্তির সেই ভদ্রমহিলার বক্তব্য, যিনি আমাদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষমেশ স্বীকার করলেন তিনি বাংলাদেশি, তিনি অবৈধভাবে বর্ডার পেরিয়ে এসেছেন। দুটোই শুনুন। আসছে 8 বছর কি 10 বছর এরকম। বাংলাদেশের কোন জেলায় আপনারা থাকতেন, কোন জেলায় বসবাস? সাতক্ষীরা জেলা। আচ্ছা, 8 বছর আগে যখন এলেন কিভাবে আসলেন? আপনার কাছে পাসপোর্ট ছিল? না, আমরা সুরাইতে এলাম দালাল ধরে। এখনো কোনো কাগজপত্র নেই? না, আমাদের কোনো কাগজপত্র নেই। তোমাকে পরে নির্ভর আমরা আইসি দুটো পেটে দিলে, পেটে দুটো দিও বলি কাজ কাম করি খাই। ধামাখালি তো আমরা চলে যাবো। ওখানে আমাদের ভোটার, তো এখানে থেকে আমরা কি করবো? বাংলাদেশি আসে সব চলে গেছে, লাগে না বাংলাদেশের কাগজ দেওয়া সব চলে গেছে। ছেড়ে দিলে কাগজ লাগে, কাগজ ছাড়াই বর্ডার পার হয়ে যায়? হ্যাঁ, কিভাবে কাগজ ছাড়া বর্ডার পার হয়ে যায়? মানে এখান থেকে বিএসএফ কাগজ ছেড়ে দিয়েছে, ওরা চলে গেছে। ধামাখালির কোন জায়গায় থাকেন? সন্দেশখালির কোন জায়গায় থাকেন? পাড়ার নাম কি? আর ভোটার কার্ড আছে? আগের বার ওখানে কে দাঁড়িয়েছিল? কাকে ভোট দিয়েছিল? আগে ভোট দিয়েছি। কাকে? আমাদের ভোটার কার্ড নেই। ভোটার কার্ড নেই কেন? ভোটার কার্ড নেই কেন? আমি এখনো মাঠে ভোট দেইনি। একদিকে যেমন এই ব্যাপক আতঙ্কের ছবিটা রয়েছে, যেখানে মানুষ রাতারাতি পাড়া ছেড়ে ঘর ছেড়ে উধাও হয়ে যাচ্ছে, তার ঠিক উল্টো ছবিটাও রয়েছে। যেমন ধরুন নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দারা। নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দারা বলছেন তাদের মধ্যে কোনো আতঙ্ক বা ভয়ের কারণই নেই। তারা বলছেন তারা 1947 সালের ঠিক পর সরকারি চুক্তি অনুযায়ী এখানে বসবাস করছেন এবং তাদের প্রত্যেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। তাদের পূর্বপুরুষরা দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে কি এই নিশ্চয়তা আছে? নেই। বর্ডার পার হতে বৈধ কাগজপত্র লাগে, যা এই বস্তির বাসিন্দাদের ছিল না বলেই জানা যাচ্ছে। দেখুন। ভয় তো থাকবেই, স্বাভাবিক। কেননা যা পরিস্থিতি আরম্ভ হয়েছে চারিদিকে, ভয় তো একটু থাকবে। সঠিক কাগজপত্র না থাকলে তো ভয় তো থাকবে। আমাদের তো নেই, কারণ আমাদের 2000 সালের ভোটের এইটি কাগজপত্র সবই সঠিক। ভয় নেই, আমরা ঠিক এখানেই জন্ম আমাদের। তারপরে এই বহু বছর ধরে ভোট দিয়ে আসছি। ওরা ওই যে বাংলাদেশ যখন ভাগ হয়ে গেছে তখন আমি শুনেছি আমার শ্বশুর শাশুড়ি ওরা চলে এসছে, ওখানে ব্যবসা ট্যাবসা করতো, এই সব দিয়ে চলে এসছে। 47 সালের পর থেকে উপার্সে এখানে উদ্বাস্ত 100% প্রায় উদ্বাস্ত। তখন থেকে উপর বাংলার ম্যাক্সিমাম লোকেরই কাগজপত্র সব সঠিক আছে। তথাপিও উপার্সের সমস্যা কিছু মানুষ তো অবশ্যই আছে। রাতারাতি কেউ ঘর ছেড়ে পালাচ্ছে, শুধু ঘর নয়, কেউ শহর ছেড়ে পালাতে চাইছেন, কেউ তো আবার দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। দমদমের এক বাসিন্দা, তিনি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন রাতারাতি।
ওই অঞ্চলের বাসিন্দাদের দাবি, সিদ্দিকী বিশ্বাস নামের এক ব্যক্তি দেশ ছেড়ে পালাতে গিয়ে বর্ডার অঞ্চলে ধরা পড়েছে। এই দাবি যদি সত্যি হয় তবে বুঝতে হবে আতঙ্কের মাত্রাটা ঠিক কতটা গভীর। দমদমের সেখানকার মানুষজন এই ব্যক্তিকে নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। দশ ঘর থেকে চলে গেছে। হ্যাঁ, সবাই কি কতদিন আগে গেছে? কেউ 1 মাস গেছে, কেউ 15 দিন আগে গেছে, কেউ 1.5 মাস আগে গেছে। কেন গেছে? কেন এছাড়া ভয়তে পালিয়েছে। হ্যাঁ, এরা কি কাজ করতো? ওরা মহিলারা বাসাবাড়ি কাজ করতো, ছেলেরা বালি পাথরে কাজ করতো, কেউ ভ্যান চালাতো, কেউ রিক্সা চালাতো। বালতি আছে 8 ঘর, আর 2 ঘর মুসলিম ছিল। আমার এখানে একটা আর ওই যে একটা ধরা পড়েছে। হ্যাঁ, পালাতে গিয়ে বর্ডারে ধরা পড়েছে। তার নাম ওই সিদ্দিক বিশ্বাস। স্বামী স্ত্রী থাকতো। কত বছর ধরে থাকতো? পুরা কত বছরে এটা আমি সঠিক বলতে পারবো না। এসআইআরের চাপ বাড়তেই না আরও কিছু খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। একজন বাংলাদেশি নাগরিক ভারতে এসে নাকি নিশ্চিন্তে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন, কিন্তু পরে বিএলও নিজেই তার পর্দা ফাঁস করে দিলেন। চাপে পড়ে কাজল করের মতো মানুষ কাঁটাতার পেরোনোর গল্প কবুল করছেন এবং এসআইআর আতঙ্কে তাদের চোখে জল। নন্দকুমারের কাজল কর অবৈধভাবে ভারতে আসা এক বাংলাদেশি, তার বক্তব্য। জাহাঙ্গীর বাদশাহ আমাদের রিপোর্টার এক্সক্লুসিভ এই ইন্টারভিউটা করেছে, শুনুন। বাংলাদেশের কোন জায়গা? বরিশাল। ওখানে কত বছর থাকতেন? ওখানে 15 বছর ছিলাম। তখন খালেদা ছিল, একটু সমস্যা ছিল, তখন তো অতটা বুঝি না। তো বাবা মা বললো দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো। তো আমি এখানে এসেছিলাম 2-3 বছর। তো অনেক মেয়ে এসেছিল, কতজন হতে পারে? অনেক 100-র বেশি হবে। আপনারা কি করে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওই নদী পার হয়ে ওই তার কাটার বেড়া থেকে। নদী পার হয়ে তার কাটার বেড়া থেকে আস্তে আস্তে ভারতে অবৈধভাবে চলে আসে। না, এদেরকে জাজ করার কোনো জায়গায় আমরা নেই। এরা ঠিক করেছিলেন না ভুল করেছিলেন সেই ফয়সলা শোনাবার জায়গায় আমরা নেই, সেই মরাল অথরিটি আমাদের নেই। কারণ যে মানুষ ধর্মীয় নিপীড়নের কারণে ওপার থেকে এপারে আসছেন, নিশ্চয়ই তাদের দিকটাও বুঝতে হবে, কিন্তু বুঝবো আমরা পরে। প্রথমে তো নিজের দেশ, তারপর না হয় ভাববো বাংলাদেশের কথা। আমরা সহমর্মিতা দেখাতে পারি, কিন্তু নিজের দেশের জন্য, নিজের দেশের সিকিউরিটির জন্য আমাদের নিজেদের জায়গাটা ধরে রাখতে হবে। তবে বারবার এরা সবাই নদিয়ার কথা কেন বলে বলুন তো? কোথায় থেকে এসছেন? নদিয়া। বাড়ি কোথায়? নদিয়া। কেন জানাবো একটা ছোট্ট বিরতির পর। লেটস টেক আ স্মল ব্রেক, উইল বি রাইট ব্যাক। দেখতে থাকুন দ্য বিগ স্টোরি এক্সক্লুসিভ। আমাদের সহকর্মীরা বারবার যখন জিজ্ঞেস করছেন কোথা থেকে এসছেন, বাড়ি কোথায়, সবাই বলছে নদিয়া। এই নামটা বারবার কেন ফিরে ফিরে আসছে? কেন শুধু নদিয়া? নিউ টাউনের মাঠপাড়া থেকে আটঘরা বস্তি পলাতক বাসিন্দারা কেন সবাই একই কথা বলছেন বলুন তো, যে তাদের বাড়ি নদিয়ায়? অথচ নদিয়ার কোন এলাকায় নাম সেটা আর কেউ বলতে পারছেন না। এটা কি পুরোটাই সাজানো বলি, নাকি একটি কমন স্টোরি যা তাদের শেখানো হয়েছে? তাহলে এবার প্রশ্ন হলো, এই কমন স্টোরি, এই শেখানো বুলি তাদের শেখালোটা কি? যখন কোনো বৈধ নথি বা পাসপোর্ট নেই, যখন কর্মসংস্থান নষ্ট করার অভিযোগ উঠছে এবং যখন স্থানীয়রা বলছেন বাংলাদেশিরা বর্ডার খুলে দেওয়া এসেছিল, এখন তারা চলে যাচ্ছে, তখন এই সাজানো বুলি এবং রাতারাতি পালানোর ঘটনাগুলোই প্রমাণ করে দিচ্ছে এখানে একটা বড় ধরনের পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে। দমদম থেকে নিউ টাউন, এক তক্তপোষ পড়ে থাকা শূন্য ঘর থেকে পরিচারিকা শূন্য ফ্ল্যাট, সব জায়গায় এখন একই নিস্তব্ধতা। যদি হাজার হাজার মানুষ যারা দিনের শেষে শ্রম বিক্রি করে জীবন চালাতেন তারা রাতারাতি উধাও হয়ে যান, এবং যদি কেউ কেউ দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়ে, তাহলে প্রশ্ন হলো এই হাজার হাজার পরিচয়হীন মানুষ যাচ্ছে কোথায়? তারা কি আবার সীমান্তের দিকে ছুটছে, নাকি দেশের মধ্যেই অন্য কোথাও আরও গভীরে গিয়ে লুকিয়ে পড়ছে? এই নিখোঁজ হওয়া মানুষগুলোর পরবর্তী গন্তব্য কি? সেই উত্তর কিন্তু আজও আমাদের জানা নেই। এই নীরবতা কেবল স্থানীয় শূন্যতাকে নয়, একটি অর্থনৈতিক শূন্যতাকেও বয়ান করে।
দিনের মজুর, দিনমজুর আর পরিচারিকারা যখন কাজ ছেড়ে চলে যান তখন সমাজের একটি বড় অংশের দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হয়। আবার শোনাবো এরা কিভাবে এসছিলেন। নাদিয়া নামক সেই মহিলা যিনি স্বীকার করছেন মাত্র ৩,০০০ টাকা দিয়ে ৮ বছর আগে তিনি কাঁটাতার টপকে ভারতে এসছিলেন। এই একটি বক্তব্য প্রমাণ করে দেয় অল ইজ নট ওয়েল, সব ভালো নেই। দেখুন, দেশে আসছে ৮ বছর কি ১০ বছর এরকম। বাংলাদেশের কোন জেলায় আপনারা থাকতেন, কোন জেলায় বসবাস? সাতক্ষীরা জেলা। আচ্ছা, ৮ বছর আগে যখন এলেন কিভাবে আসলেন? আপনার কাছে পাসপোর্ট ছিল? না, আমরা সুরাইতে এলাম দালাল ধরে। এখনো কোনো কাগজপত্র নেই? না, আমাদের কোনো কাগজপত্র নেই। তোমার ব্যাপারে নির্ভর, আমরা আইসি দুটো পেটের জ্বালা, পেটে দুটো দিও বলি কাজ কাম করি খাই। এসআইআর-এর প্রভাব শুরু হওয়ার পর এক এক করে এই গল্পগুলো সামনে আসছে, কিন্তু রোজ রাত ৯টায় আপনি আমাদের দেখেন, সারাদিন আপনারা আপনাদের দেখেন এবং ভাবেন আমরাই হয়তো এই খবরের অ্যাকচুয়াল হিরো। আসলে আজ যে এপিসোড দেখলেন তার হিরো আমি নই, তার হিরো আমারই এক সহকর্মী, রাদার আমার এক সহকর্মী, যিনি নিজে সরেজমিনে গিয়ে এই গোটা তদন্ত করেছেন এবং এই গোটা খবর আপনাদের সামনে নিয়ে এসছেন। আজ অন দ্য বিগ স্টোরি সেই হিরোকে, যাকে আপনারা টিভির পর্দায় দেখতে পান না, তাকে কুর্নিশ জানাবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রেশমি। রেশমি নিজে এই গোটা স্টোরি কভার করেছে, শুধু কভার করেনি, এই সমস্ত বক্তব্য রেশমি নিজে কভার করেছে, তুলে এনেছে রাইট ফ্রম দ্য ফিল্ড। আজ অন দ্য বিগ স্টোরি রেশমি আমার সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে। রেশমিকে স্ক্রিনে আনবো আমরা প্লিজ। রেশমি, যখন তুমি এই সমস্ত জায়গায় গেলে এবং শুনলে এদের কাহিনী, এদের বক্তব্য, কি বুঝতে পারলে, কি জানতে পারলে? তুমি এই স্টোরির হিরো, বলো। দেখো ইলমাস, ধন্যবাদ প্রথমেই তোমাকে। এবং শুধু আমি হিরো নই, আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান যিনিও এই স্টোরিতে কভার করেছেন আমার সঙ্গে, সেও একই দাবি রাখে, কারণ সেও একই জায়গায় গিয়েছিল আমার সঙ্গে। কারণ সেই জায়গাটা যথেষ্ট ভয়ানক ছিল। কারণ সেখানে যখন আমরা গিয়েছিলাম সেখানে প্রথমে আমাদেরকে কিন্তু চোখ রাঙানো হয়, এবং তারপরে আমরা দেখেছি তারা পালিয়ে যায়। আমরা সেই জায়গাটায় কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। এবং আমরা প্রথমে গতকাল গিয়েছিলাম সিটি সেন্টার, একেবারে শহরের বুকে সিটি সেন্টার, যেখানে একেবারে অভিজাত শ্রেণীর বাস, তারই মাঝখানে একটি জায়গায় গজিয়ে উঠছে এই ব্যাঙের ছাতার মতো এই বস্তিগুলো। এবং দেখা যাচ্ছে এই বস্তিতে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসে বসবাস করতে শুরু করেছে। তারা কিন্তু ৮ থেকে ৯ বছর ধরে তারা এখানে আসছে এবং এখানে বসবাস করছে। এবং তারা কিভাবে আসলো আমরা তাদেরকে প্রশ্ন করাতে তারা বললেন একদিন সকালবেলা তারা বাংলাদেশ থেকে তারা বেরোন এবং রাত্রিবেলা এখানে এসে পৌঁছন, এবং একটি তাদের নদী পার করতে হয়েছে। রাতের অন্ধকারে তাদের একটা নদী পার করে তারা এসেছে। একেবারে সেই বক্তব্য আমরা তুলে ধরেছি। ধন্যবাদ রেশমি দাস, আমার সহকর্মী, যিনি আজকের এই এপিসোডের এই পুরো কাহিনীর রিপোর্টার, যিনি নিজে সরেজমিনে গিয়ে এই সমস্ত তথ্য তুলে এনেছেন, তাকে কুর্নিশ জানাই। আপনারাও দেখতে থাকুন ক্যালকাটা নিউজ। ক্যালকাটা নিউজের প্রতিটি প্রতিনিধি রেশমি এবং তার ভিডিও জার্নালিস্টের মতো আরও অসংখ্য প্রতিনিধি সমস্ত খবর সবার আগে আপনাদের জন্য নিয়ে আসার জন্য তৎপর। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।